ব্যস্ত ছিলাম একা একা, কেন যে দিল সভার ব্যথায় ভেসে, সভার ব্যথায় ভেসে দু চোখে ওমা ওমা, তোমার এই ছোট ছেলে ভূতনাথ, এই মধুমাতার অকম্মার ঢেকি ভূতনাথ সাপ লুডো খেলায় সাপের মুখে পড়ে না আজ হেরে গেল। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। ভেঙে গেছে এই ঘটনা পর ভূত একদম ভেঙে গেছে। কাল বৈশাখীর ছায়া নেমে এসেছে চেহারাতে, এক মুখ দাড়ি গোপ, চোখের কোলে কালি, হাতে মদের বোতল। দেখালাম মদকে বসে আছে ওই নদীর পাড়ে, আপন মনে বিড়বিড় করে কি সব বকে যাচ্ছে ওই শালা ভূত। কিরা বদ্রীনাথ, এখানে দাঁড়িয়ে আবার কার সর্বনাশ করার কথা ভাবছিস রে? আরে শঙ্কর, নয় পুলিশের চাকরি পেয়ে আমাদের থানাতে পোস্টিং আছিস, আদমে তুই কিন্তু এই হরদেবপুরীর ছেলে, মানে আমার প্রতিবেশী। তাই বলছিলাম, আমাকে দেখলে সবসময় ওরকম বাজে কথা বলিস কেন ভাই? বাজে কাজ করিস তাই বাজে কথা বলি। আর রইল প্রতিবেশীর কথা, তাহলে শোন, আমরা যখন বাজার থেকে এক ব্যাগ বাজার নিয়ে বাড়ি ফিরি না, তখন ওই বাজারের ব্যাগের মধ্যে আলুও থাকে আবার উচ্ছেও থাকে। দেখেন ওই আলু আর উচ্ছে হলো গিয়ে প্রতিবেশী, তা প্রতিবেশী বলে কি উচ্ছে গুচ্ছে না বলে কাঁচা মিঠে আম বলবো নাকি রে? শঙ্কর, ওসি না হলেও কাজটা কিন্তু পুলিশের করি, তাই চোখ দুটো কিন্তু পুলিশের। তো এটা বেশ ভালোই বুঝতে পারছি ওই ঝিলিক দি আর ভূতদার ভালোবাসা ভাঙার পিছনে সালা তোদেরই হাত আছে। শঙ্কর, বিশ্বাস কর এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, সেটা সালা তুই তো নেকা চাঁদ, ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। যেমন হাঁড়ি তার তেমনি সরা, যেদিন তোদেরকে হাতে নাতে ধরবো না, সে পেটাতে পেটাতে লোকাবে পড়বো, কথাটা বলে গেলাম। শালা বলা নেই কওয়া নেই, পুলিশগুলো কেন যে সব ভালো হয়ে যাচ্ছে কে জানে। কোথায় ঘুষ খাবি, আমাদের সাথ দিবি, তা না আমাদের পিছনে মাছ চালিয়ে দিচ্ছে। কে কার পেছনে মাছ দিচ্ছে রে বদলি? ওই ওসি সাহেব আর শঙ্কর, আপনার পিছনে বাস দিতে চাইছে বিপ্লব বাবু। আর আমি যেহেতু আপনার কাছে কাজ করি, তাই আমার জন্য বরাদ্দ করছে কঞ্চি। আমি মালিক তাই বস, আমি কর্মচারী তাই কঞ্চি। থাম! থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে যেতে বলেছিলাম, গিয়েছিলে? গিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে মানে আবার কি? মাস গেলে কত দিতে হবে এই কথাটা বড়বাবুকে বলতেই আমাকে এই মারে তো সেই মারে। পারলে ঘুষ দেওয়ার অপরাধে আমাকে তখন লকাবে ঢুকিয়ে দেয়। কোনো রকমে পালিয়ে এসছে, উনি ঘুষ নেন না। বলিস কি রে? তবে বলছে কি, তবে যতটা হচ্ছে গোলা কিন্তু ঝেলেক ভূতর জীবন থেকে সরে গেছে ঠিকই, কিন্তু ওই মাছটাকে সঙ্গে নিয়ে গ্রামের চাষাভুষার দলটাকে ওই তো খেপিয়ে তুলছে। জানি জানি, ওই ঝিলিকের বড় রকমের কোনো ক্ষতি না করে দিতে পারলে দেখছি ও থামবে না। কি করবেন? আমি করব না, করবি তুই। আর কাজটা করার পরে ও আর গ্রামে কারোর কাছে মুখ দেখাতে পারবে না। প্রতিবাদটাকে আমি ওর জীবন থেকে বাদ দিয়ে দেব। এই যে বিপ্লব বাবু, আমি তো তোমাকেই খুঁজছিলাম। দুদিন লুকিয়ে তোমাদের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। কাজের কথা বলুন। কাজের কথা? কথা আবার কি, কাজ তো হয়ে গেছে, এবার তুমি তোমার কথা রাখো। আমি আমার কথা রাখবো মানে? মানে আমাকে আমার 10 লাখ টাকাটা দাও, যেটা তুমি আমাকে দেবে বলেছিলে। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি আবার কখন তোকে টাকা দেবো বললাম? তা আবার 1-2 টাকা নয়, 10 লাখ টাকা। বিপ্লব বাবু, আচ্ছা, তোমার স্বামী সনাতন, সে তো গাঁজা ভাঙ কিছুই খায় না, তা তুমি কি দিনে দুপুরে গাঁজা ভাঙকে নেশা করেছো নাকি? এই ওলা উঠোর বেটা, তুই চুপ করে থাক, আমি তোর সঙ্গে কথা বলছি না। বিপ্লব বাবু, বিপ্লব বাবু, তুমিই বলেছিলে ঝিলিককে যদি আমি ভূতর জীবন থেকে সরিয়ে দিতে পারি, তাহলে তুমি আমাকে 10 লাখ টাকা দেবে। তুমি? হ্যাঁ, আমি ঝিলিককে ভূতর জীবন থেকে সরিয়ে দিয়েছি। হাজার কষ্ট পেলেও ওরা আর কেউ কারোর দিকে তাকাবে না। অন্যায় করেছো, খুব বড় অন্যায় করেছো। এমন একটা নিষ্পাপ ভালোবাসাকে ভেঙে দেওয়া তোমার একদম উচিত হয়। জানিস বদ্রী, আমার ভাইটা তো সে ঘরেই ফিরছে না, নদীর পাড়ে বসে থাকছে আর শুধুই মদ খাচ্ছে। বিপ্লব বাবু, কানের মাথা খেয়ে নিল রে। এই কাজটা করতে তুমি আমাকে বলেছিলে বিপ্লব বাবু, বিনিময়ে টাকা দেওয়ার কথা বলেছিলে। আচ্ছা, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ।
আমাদের বাবু যখন চাষিদের টাকা ধার দেয় তখন তাদেরকে দিয়ে কোর্ট পেপারে সই করিয়ে নেয়, জমির দলিল রেখে দেয়। কেন? কারণ ওই চাষি যে মহাজনের কাছে টাকা ধার নিয়েছে তার প্রমাণ রাখার জন্য। এই এক্ষেত্রে তোমার কাছে কোনো প্রমাণ আছে? বদ্রীনাথ, আরে বাবা, 2-4 হাজার টাকা লাগে, বলো বদ্রি গিয়ে দিয়ে আসবে। ভিক্ষে দিচ্ছ না? শোনো বিপ্লব বাবু, ওই 10 লাখ টাকাই আমার চাই, না হলে ভূত আর ঝিলিককে আমি কিন্তু সব সত্যি কথা বলে দেব। তোমার ছেলে ওই ছোটন ইট ভাটার জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত জ্বালিয়ে দেব। এক্ষেত্রেও কোনো প্রমাণ থাকবে না। বিপ্লব বাবু, আশা করি সতীনের মেয়ের জন্য তুমি তোমার নিজের ছেলের জীবনটাকে খোয়াবে না। তুমি এত বড় শয়তান! আগে জানতে, এখন তো জানলে। তাই বলছি, শোনো সনাতনের বউ, যা করেছো খুব ভালো করেছো। এখন মুখে কুলু পেটে বসে থাকো, নইলে আমি যদি গুনাহ করে জানতাম যে তুমি এত বড় বেঈমান, তাহলে তোমার সঙ্গে হাত মিলিয়ে কাজটা আমি করতাম না। এখন কিন্তু আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, এখন আমার কিছু করার নেই ঠিকই, কিন্তু ওপরে ঈশ্বর আছে, আর ওই ঈশ্বরেরও অনেক কিছু করার আছে। আজ তুমি আমার সঙ্গে যা করলে তার ফল কিন্তু তোমাকে পেতেই হবে। কি হলো? ও, বুকে আবার যন্ত্রণা উঠেছে বুঝি। দেখো কাণ্ড, বুকে পেসমেকার বসাতে হবে, অথচ স্বামীর কাছে টাকা নেই। আহারে, আজ তোমার দিন বিপ্লব বাবু, তাই তুমি কথা বলছো, কিন্তু এটা ভেবো না এক মাঘে শীত চলে যায়, দিন আমারও আসবে, আর সেদিন আমিও ঠিক তোমারই মতো বলবো, আহারে। সনাতনের বউ! চট করে আমার চোখে জল আসে, কিন্তু আজ না চাইলেও আমার চোখে এক ফোঁটা জল চলে এসেছে। তবে মনে রাখিস বেঈমান, এ আমার চোখের জল নয়, তোর রাস্তা পিছিল করে দেবার মহা সমুদ্র। চলে। মুখ খুললেই কিন্তু তোমার ছেলে। হ্যাঁ, মুখ আমি খুলবো না ঠিকই, কিন্তু তোর শেষটা দেখার জন্যে চোখ দুটোকে আমি তুলে নিলাম। বিপ্লব বাবু, ওই সনাতনের বউটা মহা ব্যথাতে পড়েছে। আচ্ছা বদ্রি, তুই বল, আরে টাকা কি খোলাম কুচি? তা আবার 1-2 টাকা নয়, 10 লাখ টাকা। এই বদ্রি, আরে মাঠের দিকে অত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ঠিক বুঝতে পারছি না, তবে নদীর আশেপাশে জমিতে যারা কাজ করছিল হ্যাঁ। তা নদী থেকে তাকে কি সব বলছে আর চিৎকার করছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে এই সনাতনের ছেলে, কি হয়েছে শোনা? জল দেখুন, জোয়ার চলছে, আর সেই ভয় করে আপনার ভাই ওই ভূতদা নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! ভূত মরেছে, তাতে কোনো দুঃখ নেই। কি বলছো কি সুনিতা? ভূত আত্মহত্যা করেছে বলে মাসিমা প্রায় পাগল হয়ে গেছে, আর তুমি বলছো এতে কোনো দুঃখ নেই? না, নেই। ভূত মরেছে, আপদ বিদেয় হয়েছে। তাহলে যে তুমি ওর জন্মদিনে নাচ গান করলে? আরে বাবা, সে তো ও যাতে আমাদের কথা শোনে, আমাদের কথায় ওঠবোস করে তার জন্য, কিন্তু সর্বনাশটা তো অন্য জায়গাতে হয়ে বসে আছে। সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে, তাই তো? মাস্টারমশাই, আরে সে ব্যাপারে তো বিপ্লবের সঙ্গে আলোচনা করতে এলাম। তা বিপ্লব কোথায়? তাকে দেখছি না। হ্যাঁ মানে সে একটু হিসেবে বসেছে, এক্ষুনি চলে আসবে। হিসেবে তো বসেছে, কিন্তু হিসেব মেলাতে কি পারবে? হিসেব মেলাতে পারবে না? না বৌমা, মানুষের হাতে যে হিসেব থাকে তা হয়তো মেলানো যায়, কিন্তু ওপরওয়ালার হাতে যে হিসেব থাকে তা সব সময় নাও মিলতে পারে। বাহ, ভালো বললেন তো কথাটা। আর হিসেবে না মেলার কারণে অনেক সময় হয় গরমিল, যেমন এখানেও হয়েছে। আমি এই গ্রামের মহাজন, হিসেবটা ভালোই বুঝি, কিন্তু এক্ষেত্রে গরমিলটা কি সেটাই তো বুঝতে পারছি না। বেশ, বুঝিয়ে দিচ্ছি। তোমার বাবা সম্পত্তি উইল করে গেছেন এবারই ছোট ছেলে স্ত্রীর নামে, অর্থাৎ ভূত স্ত্রীর নামে। তা এখন তো ভূত নেই, তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে? কি আবার হবে? ভূতর পরিবর্তে আমি তো আছি, আমিও নিজের দাদা, রক্তের সম্পর্ক, প্রপার্টি আমার হয়ে যাবে। না, আইন কিন্তু সে কথা বলছে না।
আইন মোতাবেক সম্পত্তি চলে যাবে কোনো ট্রাস্টি বোর্ডের আন্ডারে, তুমি পাবে না। কিন্তু দেখছে তীরে এসে তরি ডুবে গেল। বাহ, বাড়ি সম্পর্ক, বাহ, এই না হলে সভ্য সমাজ। বাড়ির ছেলেটা অকালে চলে গেল, তাহলে কারো মাথা ব্যথা নেই। মরার কয়েকদিন পর সবাই ব্যস্ত, সম্পত্তিটার কি হবে তাই নিয়ে। মা, অকালে আমার ছেলেটা চলে গেল, ঝোমরা জোর জায়গায় আমায় কেন নিল না? আমি যে ওকে চোখের দেখাটা পর্যন্ত দেখতে পারলাম না, কোথায় ভেসে গেছে কে জানে। মাসিমা, মাসিমা এখন মন খারাপ করে কি লাভ মাসিমা? অংশুমান, লাভ লোকসানের হিসাব করে ওই মহাজনেরা, আমার মতো মায়েরা নয়। আমি যেন বারবার শুনতে পাচ্ছি ভূত আমায় মা মা বলে ডাকছে, বলছে মা, মা আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। মাসিমা, মাসিমা আপনি একটু শান্ত হন মাসিমা, আপনি একটু শান্ত হন। বাস্তবটাকে তো মেনে নিতেই হবে মাসিমা। কোনটা বাস্তব অংশুমান? আমি মা হয়ে বেঁচে আছি আর আমার ওইটুকু ছেলেটা চলে গেল, এই বাস্তবটাকে মেনে নিতে বলছো? পারবো না, আমি মা হয়ে তা কখনোই মেনে নিতে পারবো না। মাসিমা, জন্মদিনের পায়েসটা পর্যন্ত ও মুখে তুললো না। আমি ভাবতেই পারিনি সত্যি জন্মদিনটা ওর কাছে মৃত্যুদিন হয়ে যাবে, ওর কাছে মৃত্যুদিন হয়ে যাবে, মৃত্যুদিন হয়ে যাবে। বৌদি দেখছি ভীষণ ভেঙে পড়েছেন। সেটাই স্বাভাবিক, সন্তান বলে কথা। শোনো বিপ্লব, যেহেতু এটা আত্মহত্যার কেস, তারপর ভূতর বডিটা জলে তলিয়ে গেছে, তাই আইন 1 মাস অপেক্ষা করবে। আর এই 1 মাস তুমি সম্পত্তি কানাকড়ি বিক্রি করতে পারবে না, এমনকি ব্যাংক থেকেও 1 টাকাও তুলতে পারবে না। খবরটা জানানোর ছিল, জানিয়ে গেলাম, চলে। যা সালা বিপ্লব বাবু, আপনার হাতে তো হ্যারিকেন ধরিয়ে দিয়ে গেল, এবার কি করবেন? সেটাই তো ভাবছি। ভূতটা মরে গিয়ে আমাকে এইভাবে ফ্যাসাদে ফেলে যাবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা, কোনোভাবেই কি এই সম্পত্তিটাকে আমরা রক্ষা করতে পারি না? আমার কাছে একটা আইডিয়া আছে। আছে? কি আইডিয়া অংশমান দা? যদি এতে টাকা পয়সা একটু বেশি খরচ হবে ঠিকই, কিন্তু তাই বলে কোটি টাকার সম্পত্তি কিন্তু হাতছাড়া হবে। সে হোক, সম্পত্তিটা তো বাঁচবে। হ্যাঁ, আইডিয়াটা কি বলুন না অংশমানদা। কলকাতায় আমার জানাশোনা একটা ছেলে আছে। ছেলেটার পরনের পোশাক আশাকে যদিও ভূতর সাথে কোনো মিল নেই, কিন্তু চেহারাটা দেখতে প্রায় একই রকম। কলকাতা আমরা যে হোটেলে ছিলাম, ছেলেটা সেই হোটেলের ম্যানেজার। কি বলছো অংশমান দা? এখন শুধু কিছু টাকা ফাঁকা দিয়ে ছেলেটাকে যদি তোর ভাই সাজাতে রাজি করা যায়, তাহলে তাহলে? তাহলে কেল্লা ফতে তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারবি। কিরকম? দেখ, ছেলেটার পরিচয় হবে ও তোর ছোট ভাই ভূত। আর যেহেতু ভূতর ডেড বডি পাওয়া যায়নি, তাই সবাই বিশ্বাস করতে বাধ্য হবে যে ভূতকে কেউ বাঁচিয়েছে এবং ভূত আবার গায়ে ফিরে এসেছে। হ্যাঁ অংশমানদা, ওই বলছি ভূতর আধার কার্ডটা ওর ঘরের টেবিলের উপর থেকে আমি পেয়েছি, ওই Good. কার্ডটা আমার কাছে আছে। তাহলে সব মিটেই গেল। এরপর তোমাদের প্ল্যান মাফিক কাজ, একটা মেয়ের সাথে ভূতর বিয়ে দিয়ে দাও, তারপর মেয়েটাকে হাতে পুতুল করে রাখো, ব্যাস সম্পত্তি আর ট্রাস্টি বোর্ডের আন্ডারে যাবে না। কিন্তু ছেলেটা এই কাজ করবে কেন? আরে করবে, টাকার জন্য করবে। এই কাজ করলে ছেলেটা অনেক অনেক টাকা পাবে। কিন্তু ছেলেটা রাজি হবে তো? সে দায়িত্ব আমার। এখন তোমরা এই ব্যাপারটাতে রাজি কিনা শুধু তাই বলো। তাহলে তো আমার প্ল্যানটা উল্টে যাবে। ওই নকল ভূতর সঙ্গে অংশমান দা তার মেয়ে মিমির বিয়ে কিছুতেই দেবে না। তাহলে কিরে, কিছু ভাবছি নাকি বিপ্লব? না মানে বিপ্লব বাবু, রাজি হয়ে যান, এছাড়া আপনার কাছে অন্য কোনো রাস্তা নেই। ওই ছেলেটাকে নকল ভাই হিসাবে আপনাকে মেনে নিতেই হবে। হ্যাঁ দেখো, বদ্রিক না ঠিক কথাই বলছে, তুমি রাজি হয়ে যাও, অমত করো না। বেশ অংশমান দা, তাহলে তুমি ছেলেটাকে রাজি করাও। তুই কোনো চিন্তা করিস না, আমি আজই কলকাতায় গিয়ে ছেলেটাকে রাজি করাচ্ছি। তারপর তোর স্বার্থ সিদ্ধির জন্য এই হরিদেবপুরে আনছি নকল ভূতকে। দিদি, দিদি, আয় দিদি, আরে কোথায় গেলি রে? শোন শোন শোন, খুশির খবর আছে। কি কি হয়েছে রে ছোটন? খুশির খবর আছে রে দিদি, খুশির খবর। খুশির খবর? হ্যাঁ রে দিদি, ভূতদা মরেনি, ভূতদা বেঁচে আছে। ছোটন, আর শুধু তাই নয়, ভূতদা গায়ে ফিরে এসেছে।
এসব কি পাগলের মতো বলছি? পাগলের মতো বলছি না দিদি, সারা হরিদেবপুরের মানুষ ভূত ডাকে ডাকে একেবারে অবাক হয়ে গেছে। এ কি করে সম্ভব? সব সম্ভব, ঈশ্বর চাইলে সব অসম্ভব।